আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন। এই লেনদেনের টাইপ 2 লেনদেনের বৈশিষ্ট্য চিহ্নিতকরণ। এখান থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। এটা আমাদের 25 থেকে 34 নম্বর প্রশ্নগুলো আমরা একটা একটা করে প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমরা চলে আসি সবার প্রথমে 25 নম্বর প্রশ্নে বলা রয়েছে পেন্সিল ক্রয় কোন ধরনের হিসাবের অন্তর্ভুক্ত হবে। পেন্সিল ক্রয় এটা একটা মণিহারি বা স্টেশনারি। এখন কেন বলতে পারো, দেখো পেন্সিল, কলম, তারপরে হচ্ছে রাবার, স্কেল, কার্বনের যে কাগজ, এগুলো সব কিছু কিন্তু স্টেশনারি আইটেম, অর্থাৎ এগুলো কিন্তু দেখবা তুমি লাইব্রেরিতে পাওয়া যায়। এই যে স্টেশনারি, এটাকে আমরা বাংলায় বলি মণিহারি। এই কারণে আমরা এই পেন্সিল ক্রয় এটাকে আমরা কোথায় লিখব? পেন্সিল ক্রয় এটাকে আমরা লিখব মণিহারি হিসাবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব 26 নম্বর প্রশ্নে বলা আছে কোন ঘটনাটি লেনদেন। কোন ঘটনাটি লেনদেন? দেখো আমি আগেই বলেছি যে কোনো একটা ঘটনা, সেটাকে যদি আমরা লেনদেন বলতে চাই তাহলে ওই ঘটনাকে বা ওই ফাইন্যান্সিয়াল ইভেন্টকে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয়। নাম্বার 1, ওইটাকে অবশ্যই একটা ফাইন্যান্সিয়াল ইভেন্ট হইতে হবে। নাম্বার 2, ওই ফাইন্যান্সিয়াল ইভেন্টটা আমার প্রতিষ্ঠানের যেই ইকুয়েশনটা রয়েছে, হিসাব সমীকরণটা রয়েছে, সেই হিসাব সমীকরণকে এফেক্টেড করবে। যদি প্রভাবিত না করতে পারে তাহলে ওইটাকে আমরা লেনদেন বলতে পারবো না। তাহলে আমরা যদি এখানে দেখি যে আমরা এখানে ক নম্বরে বলেছে 30,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। আমি ফরমায়েশ প্রদান করলে পণ্য আমার কাছে আসে না, আমিও তাকে টাকা দেই না, তো এটা আমার জন্য লেনদেন হবে না। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে দেখো মালিকের ছেলের জন্য কত টাকা, 15,000 টাকা দিয়ে গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নিছে, এখনো ক্রয় করে নাই। যদি ক্রয় করলেও এটা আমার জন্য লেনদেন হইতো না, তার কারণ মালিক তার মালিকের ছেলেকে গাড়িও কিনে দিতে পারে, গাড়ির সাথে নারীও কিনে দিতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের প্রতিষ্ঠানের কিছু না। ব্যবসায়ের প্রয়োজনে কত টাকা, 50,000 টাকার একটি ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত। দেখো এইখানে সিদ্ধান্ত নিয়েছে, বাট যদি ফ্রিজটা ক্রয় করা হয়ে যাইতো তাহলে এটা আমাদের জন্য লেনদেন হইতো, কারণ এটা প্রতিষ্ঠানের জন্য ক্রয় করা হয়েছে। তাহলে আমাদের বাকি থাকে খ নাম্বারটা। উত্তর কি হবে? উত্তর হচ্ছে খ, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকার পণ্য বিনামূল্যে প্রদান। এই যে আমি যে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকার পণ্য বিনামূল্যে প্রদান করলাম, এর ফলে আমাদের জাবেদাটা কি হয়ে যায়? আমাদের জাবেদাটা হয়ে যায় হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, আর কি ক্রয় হিসাব ক্রেডিট। মানে হচ্ছে আমার বিজ্ঞাপন নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, আমার ক্রয়কৃত পণ্যের পরিমাণ হ্রাস পেয়ে যায়। তো যেহেতু এটাকে আমরা হিসাব সমীকরণের প্রভাবে ফেলতে পারি, তাহলে এইটা আমাদের জন্য লেনদেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর পরের প্রশ্ন চলে যাব। প্রশ্ন নাম্বার হচ্ছে 27। বলা আছে লেনদেন বহির্ভূত ঘটনা কোনটি, অর্থাৎ কোনটা লেনদেন না। দেখো লেনদেন বহির্ভূত ঘটনা অর্থাৎ লেনদেনের বাইরে কোন ঘটনাটা আছে, লেনদেনের বাইরে কোনটা আমার জন্য লেনদেন না। দেখো ধারে 7,000 টাকার পণ্য ক্রয়, এটা একটা লেনদেন। আসবাবপত্র ক্রয়ে মানে আসবাবপত্রের 500 টাকার অবচয়, এটাও একটা লেনদেন। কুঋণ সঞ্চিতি, এটাও কিন্তু একটা লেনদেন। লেনদেন নয় কোনটা, সেটা হচ্ছে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। দেখো লেনদেন নয়, এগুলো চেনার খুব বেসিক একটা কিছু ক্লু আছে, সেটা হচ্ছে আমি যদি কোনো কারণে অর্ডার দেই, ফরমায়েশ দেই, এটা কখনো লেনদেন হয় না। আমি কাউকে নিয়োগ দিলাম, এটা কখনো আমার জন্য লেনদেন হয় না। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, এটাও আমার জন্য কখনো লেনদেনের মধ্যে পড়ে না, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 28। 28 নম্বর প্রশ্নে বলেছে কোন ধরনের আর্থিক অবস্থাকে অবচয় কোন ধরনের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। অবচয় এটা যেহেতু একটা অভ্যন্তরীণ লেনদেন, তো এটা অবশ্যই আমার অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকেই প্রভাবিত করবে। আচ্ছা, 29-এ বলেছে কোনটি ব্যবসায়ের জন্য লেনদেন বোঝাবে, অর্থাৎ ব্যবসায়ের জন্য লেনদেন হবে কোনটা। যদি হিসাব রক্ষক নিয়োগ, এই যে দেখো নিয়োগ, এটা কখনো লেনদেন না। ফরমায়েশ প্রদান, এটা কখনো লেনদেন না। চুক্তিবদ্ধ হওয়া, এটাও কখনো লেনদেন না। তাহলে লেনদেন কোনটা? লেনদেন হচ্ছে ধারে পণ্য ক্রয়, এটা হচ্ছে আমাদের জন্য লেনদেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 30। 30 নাম্বার প্রশ্নে কি বলেছে?
বলেছে কোনটি অভ্যন্তরীণ লেনদেন। ভাইয়া অভ্যন্তরীণ লেনদেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো আমি এখানে 3 স্টার দিয়ে রাখছি, মনে রাখবা অবচয় নিয়ে 2টা প্রশ্নের একটা প্রশ্ন তুমি পরীক্ষায় পাবা। একটা হচ্ছে কোনটি অভ্যন্তরীণ লেনদেন অথবা কোনটি হচ্ছে অনগদ লেনদেন। অভ্যন্তরীণ বা অনগদ লেনদেন দুইটার উত্তরই হচ্ছে অবচয় বা ডেপ্রিসিয়েশন, মাঝে মাঝে অবলোপনও বলতে পারে, এটাই উত্তর। এবং এই একটা এমসিকিউ তুমি তোমার পরীক্ষাতে পাবাই, যেই পরীক্ষায় দাও না কেন তুমি এই প্রশ্নটা পাবাই পাবা। 31 নম্বর প্রশ্নে বলা আছে কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। দেখো মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাইতে পারে 2টা কারণে। নাম্বার 1, যদি আমার আয় এবং মূলধনের পরিমাণ কমে যায়, আয় এবং মূলধনের পরিমাণ যদি কমে যায় তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাইতে পারে। যদি আমার প্রতিষ্ঠানের ব্যয় বা উত্তোলনের পরিমাণ বাড়ে তাইলেও কিন্তু আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাইতে পারে। তাহলে আমি দেখি এইখানে কোনটা আছে। ব্যাংকে জমা এটা আসলে হবে না, কারণ ব্যাংকে জমা এটা জাবেদা হচ্ছে আমার ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর হচ্ছে আমার নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তো এইটা আসলে আমার মালিকানা সত্ত্বকে প্রভাবিত আসলে ওইভাবে করে না। আসবাবপত্র ক্রয়, এটার ফলে একবার আসবাবপত্রের নামের সম্পত্তি বৃদ্ধি পাবে, নগদ নামের সম্পত্তির পরিমাণ কমে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার অপর নিকট হতে অপর নিকট পণ্য বিক্রয়। হ্যাঁ, পণ্য বিক্রি করার ফলে আমার মালিকানা সত্ত্ব প্রভাবিত হয়, কিন্তু পণ্য বিক্রয় এটা যেহেতু আয়, বিক্রি করার ফলে আমার আয়ের পরিমাণটা বাড়ে এবং আয় বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণটা কমে যায়, সরি মালিকানা সত্ত্বের পরিমাণটা বেড়ে যায়। তো আমাকে যেহেতু জিজ্ঞাসা করছে হ্রাস পাবে, তাহলে 3টার একটাও যেহেতু হচ্ছে না, ঘ নাম্বারটাই উত্তর। কেন? পণ্য ক্রয় 9,000 টাকা। দেখো পণ্য ক্রয় 9,000 টাকা, আমরা যদি এটার জাবেদা বলতে চাই পণ্য ক্রয় 9,000 টাকা, তাহলে আমার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর কি, আর হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। ভাইয়া ক্রয় হিসাব ডেবিট মানে কি? এর ফলে হচ্ছে আমার প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পাইছে। আর এখানে কি হয়, আমার প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে। এখন যদি আমার ব্যয়ের পরিমাণ বাড়ে তাহলে আমার কি হবে, মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। তাহলে উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 32। 32-এ কি বলা আছে, কোনটি অদৃশ্যমান লেনদেন। অদৃশ্যমান লেনদেন চোখ বন্ধ করে, এটার উত্তর হচ্ছে অবচয়। অবচয় কই আছে, ঘ নাম্বারে। তাহলে আমাদের আসবাবপত্রের অবচয় 1,000 টাকা, এটা কি, এটা হচ্ছে আমাদের জন্য একটা অদৃশ্যমান লেনদেন। আচ্ছা, এরপর আমরা যাই প্রশ্ন নাম্বার 33। বলা আছে কি, নিচের কোনটির দ্বারা সমীকরণের শুধু একটি উপাদান হ্রাস বৃদ্ধি পাবে। খেয়াল করো কি বলছে, নিচে কোনটির দ্বারা হিসাব সমীকরণের শুধু একটি উপাদান হ্রাস বৃদ্ধি পাবে। আমাদের মূলত হিসাব সমীকরণ প্রভাবিত করে কমপক্ষে 2টা সাইডকে, আমরা সবাই জানি। এখন আমাকে কি বলছে যে একটা উপাদানকে আমাদের কি হবে, একটা উপাদান আমার হ্রাস বৃদ্ধি ঘটবে, যে কোনো একটা উপাদান। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, আমরা এইটা পুরোটা একটু বিস্তারিতভাবে দেখি। কি বলা আছে প্রথমে দেখো, বলা আছে ধারে পণ্য ক্রয়। ভাইয়া কি বলা আছে দেখো তো, বলা আছে ধারে পণ্য ক্রয়। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ধারে পণ্য ক্রয়। আমি যদি পণ্যটা ধারে ক্রয় করি, ধারে ক্রয় করি, তাহলে আমার জাবেদাটা কি হয়, জাবেদাটা হয় হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর কি পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট। মানে ক্রয় বাড়লে আমার ব্যয় বাড়ে, ব্যয় বাড়া মানে হচ্ছে কি আমার মালিকানা সত্ত্ব কমে যাওয়া। তাহলে আমি এখানে বলতে পারি ও ই হ্রাস পাবে। আর যেহেতু পাওনাদার, আমি বাকিতে কিনছি, বাকিতে কিনলে আমার দায় বাড়বে, এল বৃদ্ধি। ওকে ঠিক আছে, একটা পাশ আমি পাইলাম। এরপরে কি বলা আছে ভাইয়া, এরপরে আমাকে এখানে বলছে যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংক থেকে আমি কি করছি, ঋণ গ্রহণ করছি। আচ্ছা, আমি যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি এই ক্ষেত্রে জাবেদা কি হবে, জাবেদা হবে হচ্ছে নগদান বা ব্যাংক হিসাব ডেবিট আর কি, যেহেতু আমি ঋণ গ্রহণ করছি তাহলে ঋণ হিসাব ক্রেডিট। নগদান বা ব্যাংক কমে গেলে আমার সম্পত্তির পরিমাণ এ হ্রাস পাবে, আর যেহেতু দায় নিছি আমি তাহলে হচ্ছে আমার এল বৃদ্ধি পাবে। গেল এটা। এরপরে দেখো আমাদের কি আছে গ নাম্বারে, গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে আমাদেরকে এই, আমি এটাকে টিক চিহ্ন আগে আগে কেন দিলাম,
আচ্ছা, গ নাম্বারে বলে আছে বিনামূল্যে পণ্য বিতরণ। ভালো কথা, আমি বিনামূল্যে পণ্য বিতরণ করলাম। বিনামূল্যে আমি যদি পণ্য বিতরণ করি তাহলে সেই ক্ষেত্রে আমার জাবেদা কি হয়? জাবেদা হবে হচ্ছে আমার বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর কি হবে ভাইয়া? আর হচ্ছে আমার ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, বিজ্ঞাপন এটা আমার জন্য একটা ব্যয়। বিজ্ঞাপন এটা হচ্ছে আমার জন্য একটা ব্যয়। ভাইয়া যদি কোনো কারণে আমার ব্যয় বাড়ে, আমি কি বলছি? ব্যয় আর উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। তাহলে এইখানে আমি বলতে পারি ও ই হ্রাস। এরপর আবার কি? ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় এটা একটা ব্যয়, ব্যয়ের পাশে একটা ক্রেডিট সাইন দেওয়া আছে। বা আমি যদি আরো সহজভাবে বলি, আমার ক্রয়কৃত পণ্যটা আমি মানুষকে দিয়ে দিছি, তাহলে আমার ক্রয়ের পরিমাণটা কমে গেছে, তাহলে ব্যয়ের পরিমাণ কমছে। ব্যয় আর উৎপাদন কমলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে কি আমার জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আচ্ছা, এরপর আরেকটা আছে, আরেকটা দরকার নাই, আমরা উত্তর পেয়ে গেছি। এরপরে বলে দেই জীবন বীমা প্রিমিয়াম প্রদান। জীবন বীমা প্রিমিয়াম প্রদান করলে এটা হচ্ছে আমার জন্য উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। আর হচ্ছে কি আমার জন্য নগদান হিসাব ক্রেডিট। আমাকে প্রশ্নটাই কি বলছিল? প্রশ্নটাই বলেছিল যে নিচের কোনটির দ্বারা হিসাব সমীকরণের শুধু একটি উপাদান হ্রাস বৃদ্ধি পায়? খেয়াল করে দেখো, আমাদের এই গ নাম্বার অপশনে যেখানে আমি পণ্য বিতরণ করছি, ওইখানে আমার একবার মালিকানা সত্ত্ব ও ই হ্রাস পাইছে, একবার ও ই বৃদ্ধি পাইছে। তার মানে এই একটা লেনদেনই আছে যেটা আমার হিসাব সমীকরণের শুধুমাত্র একটা উপাদানকে প্রভাবিত করছে, শুধুমাত্র একটা উপাদানই হ্রাস বৃদ্ধি পাইছে। আচ্ছা, 34-এ কি বলা আছে? বলা আছে কোনটি ব্যবসায়িক লেনদেন। এই জায়গায় কোনটা আমার জন্য ব্যবসায়িক লেনদেন? সেটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ অর্থ প্রদান। এটা হচ্ছে কি আমার জন্য একটা ব্যবসায়িক লেনদেন। তাহলে ভাই খেয়াল করে দেখো, এটাই কিন্তু ছিল আমাদের হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসের দ্বিতীয় অধ্যায়ের টাইপ 2 এর একটা ক্লাস। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 3 হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। তো ওই ক্লাসটা তোমাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।